মানবিক করিডোর নিয়ে কারোর সঙ্গে চুক্তি করেনি সরকার, মিয়ানমারের গৃহযুদ্ধ কাজে লাগিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবি। Complete civil war going on in Myanmar, and I do not want to be hopeful that unless the dust settles, we will be able to send our Rohingyas back to their country. দুই উপদেষ্টার এপিএস-পিও এবং এনসিপির নেতার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক, মোর্শেদ আলম সহ 3 জনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ মামলা। আওয়ামী আমলে গণমাধ্যমের অবস্থা জানতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি জানালেন তথ্য উপদেষ্টা, গোয়েন্দা সংস্থার সমালোচনা ইফতেখার। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে বিএনপির গণপদযাত্রা, দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এবং পাকিস্তান ও আরব আমিরাতে টি-20 সিরিজের জন্য দল ঘোষণা, নতুন অধিনায়ক লিটন, জায়গা হয়নি মেহেদী মিরাজের। সংবাদটাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। মানবিক করিডোর নিয়ে অংশীদারদের সঙ্গে কোনো চুক্তি হয়নি বলে সাফ জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ যখন চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, ঠিক তখন ভারত প্রোপাগান্ডায় নেমেছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংসতাকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জান্নাতুল মোহনার প্রতিবেদন। একদিকে আলোচনা চলছে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে, অন্যদিকে প্রতিনিয়ত উড়ে এসে জুড়ে বসছে হাজারো রোহিঙ্গা। শনিবার পর্যন্ত কক্সবাজারে আরো 5,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। এ নিয়ে নতুন করে অনুপ্রবেশ করা রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে 1,18,000। এমতাবস্থায় রবিবার সকালে বিউপি অডিটোরিয়ামে রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। মিয়ানমারের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত না হলে তারা ফেরত যাবে না। মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংসতাকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগও মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের অবশ্যই রোহিঙ্গা প্রত্যাবাসনের রোডম্যাপ তৈরি করতে হবে। টোকেনিজম নয়, যা 2 বার চেষ্টার পরও তা ব্যর্থ। ওখানকার পরিস্থিতি হয়তো খুবই জটিল, কিন্তু এটাই সম্ভাবনা, যার মধ্য দিয়ে রোহিঙ্গাদের অধিকার পুনরুদ্ধার হবে এবং তারা তাদের দেশে ফিরে যেতে পারবে। অন্যদিকে মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি জানিয়ে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ বলেন, বাংলাদেশ নিয়ে অন্য কোনো দেশের গুজবে কান দেয়া যাবে না। আমরা মানবিক করিডোর নিয়ে আলোচনা করিনি, এ নিয়ে চুক্তিও হয়নি। এখন পর্যন্ত তাদের সাথে কোনো বিষয়েই চুক্তি হয়নি। জাতিসংঘের মহাসচিব নির্দিষ্ট করে মানবিক চ্যানেল টার্মটি ব্যবহার করেছেন। যদি আমরা সত্যি আমেরিকার হয়ে প্রক্সি চালাই, তাহলে কে ক্ষতিগ্রস্ত হবে? চীন কেন কোনো কিছু বলছে না? এই বিভ্রান্তিকর তথ্য অন্য জায়গা থেকে কেন আসছে? বাংলায় প্রবাদ আছে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। মায়ের চাইতে মাসির দরদ বেশি। বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে, দেশটিকে অস্থিতিশীল করার কোনো ইচ্ছা বাংলাদেশের নেই বলেও জানান ডক্টর খলিলুর রহমান। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টার এপিএস-পিও এবং নতুন রাজনৈতিক দল এনসিপির নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার গণমাধ্যমকে এ তথ্য জানান দুদক মহাপরিচালক। এদিকে অর্থ আত্মসাতের অভিযোগে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। সাদ আহমেদের রিপোর্ট। স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার, সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির বিরুদ্ধে তদবির বাণিজ্যে কোটি টাকার বিনিময়ে চাকুরিতে পদায়নের সহায়তা সহ দুর্নীতির নানা অভিযোগ ওঠে। অনেকটা একই ধরনের অভিযোগ উঠেছে নবগঠিত রাজনৈতিক দল এনসিপির সাবেক নেতা এবিএম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে। এসব অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধান শুরুর কথা জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। 2 জন উপদেষ্টা, যে এপিএস, পিএস এবং আরও একজনের সমন্বয়কের, সাবেক সমন্বয়কের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে প্রায় 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম, তার ছেলে সাইফুল আলম ও ভাই জসিমউদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংশ্লিষ্ট জনাব মোর্শেদ আলম, সাবেক চেয়ারম্যান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড,
জনাব সাইফুল আলম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, বেঙ্গল কনসেপ্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেড, এবং জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি মাধ্যমে 2,86,00,000 টাকারও বেশি মূল্যের অর্থ আত্মসাতের অপরাধে তাদের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া টেক্সাস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদার ও স্ত্রীর বিরুদ্ধে 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী শাসনের 15 বছরে সাংবাদিকরা কেমন চাপে ছিল বা হাউসগুলো কি নীতিমাতায় চলেছিল তা নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে বলে জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক আলোচনায় এ কথা বলেন তিনি। আর টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, গণমাধ্যমের স্বাধীনতায় প্রধান অন্তরায় গোয়েন্দা সংস্থা, তাই এখানে ব্যাপক সংস্কার প্রয়োজন। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীর টিআইবি কার্যালয়ে এই বিশেষ আলোচনা সভা। দেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে। এতে অংশ নিয়ে গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনতে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাব এখনো আছে, হস্তক্ষেপ এখনো চলছে, সেগুলোকে বন্ধ করার জন্য আমাদেরকেও প্রতিরোধ গড়ে তুলতে হবে, সরকারকেও ব্যবস্থা নিতে হবে। স্বাধীন সাংবাদিকতার অন্যতম অন্তরায় দেশের গোয়েন্দা সংস্থাগুলো বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তাই এখানেও সংস্কার দরকার বলে মনে করেন তিনি। সাংবাদিকতা, মুক্ত সাংবাদিকতাই হোক, মানুষের অধিকার হোক, গণতান্ত্রিক চর্চা হোক, পুরো এবং সেগুলোকে সবকিছুকে ধ্বংস করে পত্রিকাবাদের বিকাশ হোক, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যে সংস্থাগুলো পালন করেছে সেটি হচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো। বর্তমান সরকার গণমাধ্যমে কোনো হস্তক্ষেপ করছে না বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রাষ্ট্রের টাকা জাস্ট হচ্ছে যে এই যে বিজ্ঞাপনের নামে বিভিন্ন নেতা মন্ত্রীদের হচ্ছে যে বা এমপিদের হচ্ছে যে বিভিন্ন পত্রিকা চালু করছে। আমরা মনে করি যে খুব শীঘ্রই আমরা একটা গত 15 বছরের মিডিয়া সিচুয়েশন নিয়ে আমরা চেষ্টা করব যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং করার জন্য। সরকার যথেষ্ট চেষ্টা করতেছে সংবাদ মাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে। আমি মনে করি যে কোনো ফ্রিডমে, দুনিয়ার কোনো ফ্রিডমই আনকন্ডিশনাল না। আপনাকে অবশ্যই রেসপন্সিবল আচরণ করতে হবে, অবশ্যই পেশাদার আচরণ করতে হবে। যতক্ষণ সংস্কার বাস্তবায়ন না হয় এবং রাজনৈতিকভাবে একমত না হওয়া যায় ততক্ষণ পর্যন্ত গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হবে না বলেও মন্তব্য করেন তিনি। পলিটিক্যাল কনসেন্স ছাড়া এই সংবাদ মাধ্যমের স্বাধীনতা সম্ভব। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। সংস্কার নিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, বরাবরই মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে বিএনপি। অন্যায়ভাবে মতামত চাপিয়ে দেওয়াকে বিএনপি কখনোই সমর্থন করে না বলেও দাবি তার। সাইফুর রিপোর্টের প্রতিবেদন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সম্পাদক পরিষদের আলোচনা অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিক সংগঠনের নেতারা। শেখ হাসিনার রিজিম যে এত জনধিকৃত হয়েছিলেন তার অন্যতম কারণ ছিল যে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। গণমাধ্যম ফ্যাসিবাদ মুক্ত করতে স্পষ্ট রূপরেখা প্রয়োজন বলে মত দেন রাজনৈতিক নেতারা। নতুন বন্দোবস্ত বাস্তবায়নে দীর্ঘসূত্রিতায় পুরনো কায়দা প্রতিষ্ঠিত হওয়ার শঙ্কা তাদের। গণমাধ্যমের উপরেই হস্তক্ষেপ, এর একটা যেমন আইনি দিক আছে, এর একটা সাংস্কৃতিক দিকও আছে। ফলে মিডিয়া এবং ফ্যাসিজমের সম্পর্ক আসলে বিগত সময়গুলো কি ছিল এবং মিডিয়ার ভিতরে যে ফ্যাসিজম প্রবেশ করেছে সেখান থেকে মিডিয়াকে আমরা কিভাবে বের করতে পারবো সে বিষয়ে আসলে আমাদের স্পষ্ট রূপরেখা প্রয়োজন। আমরা অনেক ক্ষেত্রেই পুরনো বন্দোবস্তকেই জায়গা করে নিতে দেখছি, পুরনো লোকেদেরই নানান কর্তৃত্ব প্রতিষ্ঠা হতে দেখছি। সেই জায়গাটা বন্ধ করা দরকার। গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি নীতি থাকাও জরুরি বলেন নাগরিক ঐক্যের সভাপতি। সংবাদ মাধ্যমের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা উচিত, কিন্তু তারপরেও ওটার একটা সিলিং থাকতে হবে। কারণ দেশ আছে, দেশের স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব আছে, দেশের অনেক কিছুই আছে যেটা দেশের মতোই হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী বিএনপি, ভবিষ্যতেও সে লক্ষ্যেই কাজ করবে দলটি। আমরা বরাবরই
সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকব। সে গভর্নমেন্টে থাকি আর না থাকি, যেখানেই থাকি। এবং খুব স্পষ্ট ভাষায়, দৃঢ় ভাষায় আবার বলতে চাই, আমরা কখনোই অন্যায়ভাবে অন্যের মতকে চাপিয়ে দেওয়া যে ব্যাপারটা আছে, এটাকে আমরা সমর্থন করব না। দেশের প্রায় সব সংস্কার বিএনপির মাধ্যমেই শুরু হয়েছে দাবি করে দলটিকে সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচার করার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। আমরাই আপনার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে গেছি, প্রেসিডেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট থেকে। আমরা আমাদের অনেক আপত্তি সত্ত্বেও আমরা কেয়ারটেকার গভর্নমেন্টকে আমরা সংবিধানে নিয়ে এসেছি। এগুলো বাস্তবতা। তো শুধু ওই বাস্তবতা থেকে অযথা আমাদেরকে আবার আপনার প্রশ্নবিদ্ধ করে অন্য পথে দেখানোর চেষ্টা করা, এটার পেছনে কিছু রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও থাকতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের চরিত্র হরণের প্রবণতা শঙ্কার বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কখনো দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কখনো কাজ করার কথা চিন্তা করি না। এখনো এই দেশে কিছু মানুষ আছে যারা ওই চিন্তাটা করে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ভারত তিস্তা ফারাক্কার পানি নয়, বন্ধ করেছে আরো 54টি অভিন্ন নদীর পানি, এমন তথ্য দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, হাসিনার মতো চাটুকার সরকার থাকায় এতদিন এই পানির ন্যায্য হিস্সা আদায় করা যায়নি। একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ভারতকে পানি দিতে বাধ্য করা হবে। বিকেলে রংপুরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গণপদযাত্রায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা। রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন চালাচ্ছেন শামীম হোসেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রোববার রংপুরে গণপদযাত্রায় অংশ নেন তিস্তা অববাহিকার 5 জেলার মানুষ। সকাল থেকে নগরীর শাপলা চত্বরে আসেন তারা। পরে বিকেলে পদযাত্রা শাপলা চত্বর থেকে শুরু হয়ে নহরের জিলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় তিস্তা অববাহিকা মরুভূমি হওয়ার আগেই পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবি তোলেন তারা। তিস্তার যে ন্যায্য পানি হিস্সা, এটা আমরা পাচ্ছি না। এর জন্যই আমাদের আজকের সমাবেশ। নদীর যে আইন আছে, সেই আইন অনুযায়ী আমাদের যে ন্যায্য যে পানি, সেটি আমরা চাই, এটি আমাদের দাবি। বিকেলে গণপদযাত্রায় অংশ নেন বিএনপির 2 শীর্ষ নেতা মির্জা আব্বাস ও শামসুজ্জামান দুদু। এ সময় দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ভারত অনিবার্যভাবেই পানি দিতে বাধ্য হবে। আমি তো দেখছি খুব অল্প দিনের মধ্যে, অল্প সময়ের মধ্যে তিস্তায় পানি দিয়ে বাপ বাপ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বাংলাদেশের ভারতের থেকে অনেক কিছু পাওনা আছে, পোর্ট ট্রানজিট আছে, প্রয়োজনে হিসাব কিতাব করা হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। আমাদের কাছে কি ভারতের কোনো দেনা পাওনা নাই? অনেক অনেক কিন্তু আছে, ভুলে যাবেন না, অনেক কিছু আছে। আমাদের কাছে ট্রানজিট আছে আপনাদের, আমাদের কাছে আমাদের পোর্ট আছে। একমাত্র সারা বিশ্বে ভারত পানিকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। এই সময় পানির ন্যায্য হিস্সা আদায়ের কথাও বলেন তিনি। একমাত্র সারা বিশ্বের এই ভারত দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে, পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। আর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না করে বিচ্ছিন্নভাবে ভাঙন রোধের নামে সরকারি অর্থ লুটপাটের অভিযোগ তোলেন আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। কিছু কর্মচারী রয়েছে, তারা এই ধরনের ছোট ছোট টেন্ডার দিয়ে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার চেষ্টা করে। এটি জনগণের টাকা অপচয় হয়। এ ব্যাপারটা আমি বারবার বলেছি। পানির ন্যায্য হিস্সার দাবিতে 2 মাস আগেই তিস্তার 115 কিলোমিটার অববাহিকায় 48 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচন চায় বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি। রোববার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দলটির সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন বাবুল। বলেন, এই পদ্ধতিতে নির্বাচন হলে সব পর্যায়ের মানুষ নির্বাচনে অংশ নিতে পারবে। তিনি আরো বলেন, নির্বাচনের সব ব্যয়ভার নির্বাচন কমিশনকে বহন করতে হবে, এতে নির্বাচনে স্বচ্ছতা আসবে। এবং নিম্নকক্ষ যে বিষয়টি এনেছে, আমরা উচ্চ কক্ষের সাথে একমত হইনি। আমরা যে চলমান জাতীয় সংসদীয় ব্যবস্থা এটার সাথে আমরা একমত। আমরা উচ্চকক্ষ নিম্নকক্ষ ওই দিকে নেই এবং আমরা চাই যে সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে
এবং সেইখানে সকল দলের অংশগ্রহণ থাকবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়ি বহরে হামলা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় গাজীপুরের ঢাকায় ময়মনসিংহ মহাসড়কের বাসক সড়ক এলাকায় এই হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হামলায় হাসনাতের গাড়ির গ্লাস ভেঙে গেলে তার কনুইয়ের কয়েক জায়গায় কেটে গিয়ে আহত হন তিনি। দ্রুততম সময়ে ওই স্থান ত্যাগ করে হাসনাতের গাড়িবহর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্যাম্পাসে আশ্রয় নেয়। পরে সেখান থেকে ঢাকা চলে আসে। সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ তথ্য জানান এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসুদ। আমাদের ভাই হাসনাত আব্দুল্লাহর গায়ে আওয়ামী লীগের ফ্যাসিস্টরা আক্রমণ করেছে। ফ্যাসিস্টের এত সাহস কেন হয়? আমাদের রক্তের দাগ এখনো শুকায় নাই, এই ক্ষত এখনো শুকায় নাই, এই ক্ষত শুকায় নাই। তারা আমাদের বাইর করে হাত দাও সাহস কেন পায়? প্রশাসন কি করে? দীর্ঘদিন পর বাংলাদেশিদের জন্য পুনরায় সংযুক্ত আরব আমিরাত দিনে 30 থেকে 50টি ভ্রমণ ভিসা চালু করেছে। রোববার বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা জানান ইউএই রাষ্ট্রদূত। প্রধান উপদেষ্টার প্রেস উইংসের পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রদূত আল হামৌদি জানান, ভিজিট ভিসা দিচ্ছে। এছাড়াও ব্যবসায়িক প্রতিনিধিদের জন্য বাল্ক ভিসা প্রক্রিয়ার কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। গেল এপ্রিল মাসে 30 দিনে দেশে 275 কোটি 20 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত বছরের একই সময়ে দেশে 204 কোটি 40 লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। প্রতিবেদনে আরও জানা যায়, চলতি 2024-25 অর্থ বছরের প্রথম 10 মাসে দেশে প্রবাসী আয় এসেছে মোট 24,537 মিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থ বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল 19,119 মিলিয়ন ডলার। অর্থাৎ এই সময়ে রেমিটেন্স প্রবাহে 28.3% প্রবৃদ্ধি হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ সহ বিভিন্ন বাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়ায় পরিচালিত অভিযানে একজন চাকরি প্রত্যাশীকে উদ্ধার সহ জব্দ করা হয় 7 জন চাকরি প্রত্যাশীর মূল সনদ, চেক, স্ট্যাম্প সহ বিভিন্ন নথিপত্র। বিস্তারিত বগুড়ার প্রতিনিধি সঞ্জু রায়ের প্রতিবেদনে। 10 লাখ টাকায় মিলবে সেনাবাহিনী কিংবা পুলিশে নিশ্চিত চাকরি, আগে কাজ পরে টাকা, এমন চুক্তিতে দিতে হয় শুধু ফাঁকা ব্যাংক চেক, স্ট্যাম্প আর শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র। প্রলোভনে পড়ে শত শত চাকরি প্রত্যাশী পা দেয় প্রতারক চক্রের ফাঁদে, হারায় সর্বস্ব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়ায় শনিবার রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত শহরের টিনপট্টি ও শাকপালা এলাকায় পরিচালিত অভিযানে এমনই এক প্রতারক চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রথমে শহরের টিনপট্টি এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে অভিযান চালায় সেনাবাহিনী। সেখানে চাকরি প্রত্যাশী এক যুবক সাকিব মিয়াকে উদ্ধারের পাশাপাশি হাতে নাতে আটক করা হয় প্রতারক চক্রের অন্যতম সদস্য বায়েজিৎ মিয়াকে। জব্দ করা হয় 7 জনের উচ্চ মাধ্যমিকের আসল প্রশংসাপত্র, 4টি ব্যাংক চেক, 100 টাকা মূল্যের 14টি ফাঁকা স্ট্যাম্প। পরে আটক বায়েজিতের দেয়া তথ্যের ভিত্তিতে চক্রের মূল হোতা তাহের আলী রঞ্জুকে শহরের শাকপালা নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তাররা বলেন, আসলে লবিং বলতে কিছু নেই, টাকা হাতিয়ে নিয়ে তারা ছেড়ে দেন সবকিছু ভাগ্যের ওপরে। আমরা হয়তো আগে কোনো ডকুমেন্টস নিয়ে থাকি, যোগ্যতার ভিত্তিতে কারো কেউ যদি টিকে যায় সেক্ষেত্রে আমরা হয়তো কোনো অর্থের লেনদেন তারা করে, আর না হলে হয়তো তাকে ডকুমেন্টসটা ফেরত দেওয়া হয়। আসল কাগজপাতি নিয়ে মানে সিগনেচার বা ওই যে ব্যাংকের চেক ওগুলো নিয়ে চলে গেছে, আর আমাকে এখানে থাকতে বলছে। কালকে মাঠ টাকার চুক্তি হয়েছিল প্রায় 10 লাখের মতো। সম্প্রতি পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় 1 জন ও সেনাবাহিনীর সৈনিক নিয়োগ পরীক্ষায় 4 জন চাকরি প্রত্যাশীর সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়েছিল এই চক্রটি। তবে ওই চাকরি প্রত্যাশীদের কেউই পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। অভিযান চালানোর পরে বেশ কিছু জিনিস হয়েছে, 2 জনকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে। আমরা এই জন্য পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবশেষে মূল হোতা 2 জন গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়ার জন্য তাদের পুলিশের হাতে তুলে দেয় সেনাবাহিনী। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।